এই দেখো কি কাণ্ডটাই করেছে বল। আমাদের বাহন রেডি, চললাম আমরা এখন গঙ্গায়তে। তো যে আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে পেটাই পরোটা, ঘুগনি আর মিষ্টি। সকালবেলার ব্রেকফাস্ট এটা। ঘড়িতে দুপুরে 1টা বাজে। মিষ্টিকে দুষ্টুকে স্নান করে দিয়েছি, খাইয়ে দিয়েছি। মিষ্টি খায়নি। আর একটু নবদ্বীপে যাব। কালকে তো আর যাওয়া হয়নি, বলেছিলাম কালকে যাব। ওকে আমি এটা মুছে নিই। কালকে যাব বলেছিলাম, কিন্তু কালকে তো আর যাওয়া হয়নি, এই জন্য যাবো আজকে। এই দেখো, এই জীবনের প্রথমবার কুর্তি পরেছে আমার মেয়ে। শরীরটা ভালো নেই, ওষুধ নিয়েছিলাম কালকে গিয়ে, তারপরে একটু ঠিক হয়েছে। কি নেবা তুমি? কি জামা নেবা? তোমার তো জামা না দিলেও হয়, কতগুলো তো জামা হয়েছে। ইনার আর প্লাজো। ইনারের সঙ্গে প্লাজো ভালো লাগবে না মা। ইনার আর দেখা যাক কি নেবো। কোয়ার্টার প্যান্ট। আর আমাদের অর্কবাবু একটা কাণ্ড করেছে, চলো তোমাদের দেখাই। আমাদের অর্কবাবু একটা কাণ্ড করেছে। কি করেছে বলো তো? এই দেখো কি কাণ্ডটাই করেছে বল। আমার মা বলেছিল 50 টাকা পেপসি আনতে, আমি 50টা পেপসি নিয়ে চলে এসেছি। কত পেপসি, 50টা পেপসি, মানে এখানে এক বান্ডিল পেপসি। এত পেপসি কি হবে কি জানি। মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আবার এসে ভয় পাচ্ছে, আবার বলছে আমাকে। এখন ঘুম পাড়াবো, তারপরে আমি স্নান করব, তারপরে বিকালবেলা নবদ্বীপ যাব। বিকেল এখন 4:30, আমরা বেরিয়ে পড়েছি নবদ্বীপে যাওয়ার জন্য। শপিং মলে এই যে মির হাত ধরে 2 জন আসছে, এই দেখো। চলো, 2 জনে যাচ্ছে। ট্রেন তো পাইনি, আমরা টোটো নিয়ে নেবো। চলে আসো, টোটো এদিকে বসবো। আর 50 টাকা দেবো। আচ্ছা, পেয়ে গেছি টোটো, আমরা টোটো উঠে পড়েছি। চলো এবার যাই। কালকে এতটা ভিড় ছিল, আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে। আর ব্লগটা ওখানে স্টপ করে দিয়েছি, ফোনের আর মেমোরিতে জায়গা ছিল না। আর ওখানে গিয়ে কোনো ভিডিও করার মতো কোনো পজিশন ছিল না, এতটা ভিড় ছিল। তো ব্লগটা মানে গতকাল আর আজকে মিলিয়ে 2 দিনের ব্লগটা আমি একটা ব্লগ করব, মানে 2 দিন মিলিয়ে একটা ব্লগ দেব। তো এখন ঘড়িতে বাজে সকাল 9:20। আর সকলকে জানাই গুড মর্নিং। আজকে নীল ষষ্ঠী, তো প্রত্যেকের বাড়িতেই সবাই উপোস করো, আমরাও উপোস। গঙ্গা যাব একটু পরে। এদিকে মা সব গোছগাছ করছে। প্রত্যেকবার তো বাড়িতে থাকি, একা একা সব করি। এবার মা রয়েছে, মা করছে। মার মানে বাড়িতে এসেছি মানে মায়ের উপরে সব দায়িত্ব। আমি আর কিছু করছি না, চুপচাপ বসে আছি। একটু পরে যাব গঙ্গায়। তারপরে চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো। নীল ষষ্ঠীতে কী হয়, কেন নীল ষষ্ঠী হয়, সবটাই তোমাদেরকে জানাবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো। আমাদের বাহন রেডি, চললাম আমরা এখন গঙ্গায়তে। আমার 2 মেয়ে ওই যে বসে আছে, আর এখন গঙ্গায় যাচ্ছি। আমরা এখন যে ঘাটে যাচ্ছি, এটা নবদ্বীপে প্রাচীন মায়াপুরে অবস্থিত, নিমাইয়ের জন্মস্থানের কাছে। আর এই ঘাটটার নাম হলো নির্দার ঘাট। আমি এখানে এই প্রথম এলাম, আগে আমি নবদ্বীপের রানীর ঘাটেই যেতাম। আমরা এখন বালির ওপর দিয়ে যাচ্ছি, আর বালিটা এত গরম, বেশ রোদ উঠেছে। তো দেখো বন্ধুরা, আমরা এখন যে ঘাটটায় এসেছি, এটা হচ্ছে নিমাই জন্মস্থান ঘাট। বাবা কি গরম, বালি একদম টকটকে গরম। আর এখান থেকে মায়াপুর ওই দেখো দেখা যাচ্ছে, ওই যে দেখো মায়াপুর ঘাট। এটা একটা বাছুরও এসছে, দেখো। চল আমি নিতে থাকি, কত দেব পয়সা একটা ধর কাকেনি। আমরা 2 জন একদম ম্যাচিং করে এক শাড়ি করেছি। আমার 2 জনকে দুটো ম্যাচিং করে এক শাড়ি দিয়েছে। তো বাড়ি থেকে যাচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে। দুষ্টরা চান করে হচ্ছে না, কত যে চান করতে চায়, আরও দেখো রাগ হয়েছে।
নামিয়ে দিয়েছি তাই দাও। চেঞ্জ হয়ে গেছে। এই যে এনাদের হচ্ছে নতুন জামা এনাদের। চলে এসেছে, একটু মিষ্টি নেব। পুজোর মিষ্টিটাই নেওয়া হয়নি জানো তো। তো যাওয়ার পথে মনে পড়েছে, আর টোটো ওখানে দাঁড় করিয়ে রেখে এসেছে মিষ্টি কিনতে। অনেকটা বেলা হয়ে গেছে। দাম দাও, ছোট ছোট 200 গ্রাম। এটা একটুখানি কম আছে, একটা সন্দেশ ঢুকিয়ে দিলাম লাগে। শুধু মিঠুর বন্ধনের টাকাটা। বাড়িতে ফিরে দেখি পুজো শুরু হয়ে গেছে আর সবাই চলে এসেছে জল ঢালতে। তো একে একে সবাই করুক, আমরা তো বাড়ির লোক, আমরা পরে করলেও হবে। আচ্ছা, নীল ষষ্ঠী তো আমরা সকলেই করেছি, কিন্তু আগে তোমরা বলো তো, তোমরা কি জানো এই নীল ষষ্ঠী কথাটা কোথা থেকে এসেছে? ষষ্ঠী তো আমরা সকলেই জানি, কিন্তু নীল ষষ্ঠী কথাটা কোথা থেকে এসেছে? তো হিন্দু শাস্ত্র মতে যখন সমুদ্র মন্থন হয় তখন উঠেছিল বিষ, আর সেই বিষ পান করেছিল স্বয়ং মহাদেব। তো মহাদেব সেই বিষ পান করেই তার নাম হয়েছিল নীলকণ্ঠ। আর এই নীলকণ্ঠ মহাদেবের নাম অনুযায়ী এর নাম হচ্ছে নীল ষষ্ঠী। এটা গেল তো নীলের নাম, নীল ষষ্ঠী কেন? এবার তোমাদের বলি আমরা এই ব্রতটা কেন করব, কেনই বা সকল মা তার সন্তানের মঙ্গলার্থে এই ব্রতটা করে। তো চলো সেই গল্পটা জেনে নেওয়া যাক। সে অনেক আগের কথা। এক ব্রাহ্মণ ছিল আর ব্রাহ্মণী ছিল, তারা বাস করতেন তাদের 7টি ছেলে আর 7টি মেয়েকে নিয়ে। তারা বেশ ভালোই ছিল, কিন্তু নিয়তি তাদের সাথে অদ্ভুত এক খেলা খেললো। একে একে মারা যেতে থাকলো তাদের সব কটি সন্তান। তো এবার সব কটা সন্তান যখন হারিয়ে, তখন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী শোকে পাথর হয়ে তারা ঠিক করলো কাশীবাসী হবে। কাশীতে গিয়ে তারা মণিকর্ণিকার ঘাটে যখন স্নান করছে, তখন বৃদ্ধা বেশে মা ষষ্ঠী এসে তাদের সামনে দাঁড়িয়েছে। এবার ব্রাহ্মণী যখন কাঁদছে, তিনি দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মণী ডুকরে কাঁদছে, তখন তাকে কারণ জিজ্ঞেস করাতে ব্রাহ্মণী বলল, মা আমার সব সন্তান হারিয়ে গেছে। তখন তিনি বললেন, মানে মা ষষ্ঠী যে বৃদ্ধা বেশে ছিলেন, তিনি বললেন যে তুমি কি নীল ষষ্ঠী করেছো? এই কথা শুনে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বলল যে নীল ষষ্ঠী, এটা তো আমরা কোনো দিন শুনিনি, এটা কী ব্রত মা? একথা শুনে তখন বৃদ্ধারূপী দেবী ষষ্ঠী, নীল ষষ্ঠীর ব্রত মাহাতো ব্রাহ্মণীকে বুঝিয়ে দিলেন যে চৈত্র সংক্রান্তির আগের দিন নির্জলা উপবাস থেকে শিব ঠাকুরকে পুজো করতে হয়। আর সেটা কিভাবে পুজো করতে হয়? গঙ্গা জল মাথায় ঢালতে হয়, সাথে বেলপাতা, আর তার সাথে মা ষষ্ঠীকেও পুজো করতে হয়। এই হচ্ছে নীল মানে নীলকণ্ঠ মহাদেব, আর সাথে হচ্ছে ষষ্ঠী, এই হচ্ছে নীল ষষ্ঠী। মা ষষ্ঠীর কথা শুনে ব্রাহ্মণী তখন ভক্তি ভরে নীল ষষ্ঠী পুজো শুরু করলেন। যেমন তিনি ভক্তি ভরে নীল ষষ্ঠী পুজো করলেন, অমনি অলৌকিকভাবে তার সন্তানেরা একে একে প্রাণ ফিরে পেল। তিনি আবার সুখী মা হয়ে গেলেন। তো ব্রাহ্মণীর দেখে এবার প্রত্যেক ঘরের মায়েরা তাদের সন্তানের মঙ্গলার্থে আয়ু বৃদ্ধির জন্য একে একে শুরু করে দিলেন নীল ষষ্ঠীর পুজো। শুরু হয়ে গেল বাংলার ঘরে ঘরে এই নীল ষষ্ঠীর ব্রত। আমাদের পুজো হয়ে গেছিলো, তারপরে আমরা একটু প্রসাদ খেয়েছি। আজকে দুপুরে খেয়েছি সাবু মাখা ফল খেয়েছি, খেয়েটে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে আমি বাজারে গেছিলাম, বাজারে টুকটাক কিছু কেনাকাটা ছিল, সেগুলো করে বাড়িতে এসেছি। আর দেখছি সবার দীপ জ্বালানো হয়ে গেছে, শুধু আমিই বাকি আছি। এবছর নীলের বাতির সময় পড়েছে সন্ধ্যে 5:45 থেকে 7:15 অবধি। পুরনো দিনে ঠাকুমা দিদিমা একটা কথা বলতেন যে নীলের ঘরে দিয়ে বাতি জল খাওয়ারে পূর্ণবতী। নীলের ঘরের বাতি কিন্তু দিতেই হবে, নীল ষষ্ঠী করলে নীলের ঘরে বাতি দিতেই হয়। আর বাতির সময় তো এক একবার এক এক রকম হয়। আর এই বাতিদানের অর্থ হলো আমাদের সন্তানের জীবনে যেন সকল অন্ধকার দূর করে মহাদেব যেন আলোর দিশা দেখায়, মহাদেবের আশীর্বাদ যেন সব সময় তাদের উপর থাকে। আমাদের এই মন্দিরে ঠাকুরের কাছে সকলে আলো জ্বালিয়ে গেছে, মানে সময় মতো সবাই দীপ দিয়ে গেছে, কেউ প্রদীপ দিয়েছে, কেউ মোমবাতি দিয়েছে। আমি আর প্রদীপ দিই না, আমি তো ওখানে থেকে মানে শ্বশুরবাড়ি থেকে করি, তো ওখানে খুব একটা প্রদীপ দেয় না, তো আমি মোমবাতিই দেয় ওরা। আর আমি এজন্য প্রত্যেকবার মোমবাতি দিই বলে এবারও মোমবাতি দিলাম। 2 মেয়ের নামে 2খানা আমি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি ঠাকুরের নাম করে। আর এখানে আমি ঠাকুরের কাছে আমার সন্তানদের জন্য আশীর্বাদ চেয়ে নিচ্ছি, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আজকে রাতের মেনু হচ্ছে গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি। তরকারিতে কিন্তু ফোড়ন দেওয়া হয়নি, সাদা আলুর তরকারি সন্দক লবণ দিয়ে আর রিফাইন তেল দিয়ে এই তরকারি হয়েছে। আর এই হচ্ছে লুচিতেও সন্দক লবণ। তো এই হচ্ছে আজকের মেনু। চলো এবার খাওয়া দাওয়া করে, আর বেশিক্ষণ ব্লগটা বাড়াবো না। তোমাদের কেমন লেগেছে কিন্তু জানাবে অবশ্যই। আর যেসব জামা কাপড়গুলো আমি কিনেছি সেগুলো আমি আগামী ব্লগে তোমাদেরকে দেখাবো। আজকে যদি দেখাই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। সকলকে টাটা।